শেষ দিনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসেছে ভারতীয় গরুও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানায় নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। শুরুতেই পশুর হাটের খবর। রাত পেরোলেই ঈদ, শেষ মুহূর্তে পুরো দমে জমে উঠেছে বিভিন্ন স্থানের পশুর হাটগুলো। পছন্দের পশুটি কিনতে এক হাট থেকে আরেক হাটে ছুটছেন ক্রেতারা। দাম কমার আশায় শেষ দিনটির জন্য অপেক্ষা করেছিলেন অনেকেই, তাই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটগুলো। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে বিপুল পরিমাণ গবাদি পশু নিয়ে হাটে এসেছেন দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা। বিক্রেতারা বলছেন, গতকাল রাত পর্যন্ত পশুর যে দাম পেয়েছেন, আজ দুপুর থেকে কিছুটা কমে গেছে সেই দাম। এতে গোখাদ্য ও প্রতিপালন খরচ বেশি হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কেউ কেউ। এদিকে ক্রেতা বিক্রেতার সুরক্ষায় হাট ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ গতকাল পরশুদিন বিক্রি হয়েছে 2 লাখ, কালকে বেচছি 1.5 লাখ, আজ মূল্য 1,20,000। যে গরু কিনে 1,20,000, সেই গরু মূল্য শুধু 70,000, 75,000। ইন্ডিয়া দর্শক, এই মুহূর্তে ফেনীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে আছেন সহকর্মী বখতিয়ার মুন্না এবং খুলনা জোড়াগেট পশুরহাটে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। পশুরহাটের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাইফুল, আসলে যেমনটি আজকে তো আমরা বলছিলাম যে আগের সংবাদে আপনার দর্শকদেরকে জানিয়েছিলাম যে আজকে কোরবানির পশুর সর্বশেষ হাট আজকেই। তো আজকে এখানে ফেনীর যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল হাটগুলোতে আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা একেবারেই কম। এখানে যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন, বিশেষ করে রাজশাহী থেকে, জয়পুরহাট থেকে, বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে এসেছেন, এখন তারা আসলে সকলেই বিপদে পড়েছেন এবং অনেকেই রীতিমতো কান্নাকাটি করছেন। যে বিষয়টা হচ্ছে যে তারা এখন দাম পাচ্ছেন না, গরুরা কেউ দাম চাচ্ছে না এবং দাম বলতে চাচ্ছে না। ক্রেতারা যারা আসছেন এবং ক্রেতারা দাম এখানে 4 লাখ টাকা, যেটা গরু গত বাজারেও ক্রেতারা দাম বলেছিল, আজকে সেটা এখানে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এরকম বলছেন। এবং ঠিক আছে, যেই গরুটির দাম এখানে 2 লাখ টাকা চাওয়া হচ্ছে, সেখানে এটা 1 লাখ টাকা বেশি কেউ বলছেন না। তো আসলে গরু এখন যে অবস্থা নিয়েছেন, গরুগুলো নিয়ে অনেকে বিপদে পড়েছেন। এখানকার যারা গরু ব্যবসায়ীরা আছেন, তখন গরু ব্যবসায়ীরা অনেকে বলেছেন যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ নিয়েছেন। ঋণ নিয়ে তারা এই গরু তো ব্যবসার জন্য, এবার সিজনে একটা মৌসুমি ব্যবসার জন্য তারা 10 দিনের জন্য কেউ লাখে 5,000 টাকা, 4,000 টাকা, 10,000 টাকা এইভাবে ঋণ নিয়েই বিভিন্ন জায়গা থেকে তারা গরু কিনেছেন, কিন্তু এখন তারা দাম পাচ্ছে না, অনেকে পড়েছে। কিন্তু এখানে বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফেনীতে গত বছর পশুর হাটে দেখা গেছে যে শেষ পশুর হাটেও কিন্তু গরু সংকটের কারণেই কিন্তু মানুষের দূর দূরান্ত থেকে, গ্রামের বাজার থেকে গরু নিয়েছিলেন। তো যার কারণে এবার কেউ ঝুঁকি নিতে চাননি, যার কারণে দূর দূরান্ত থেকে মানুষ বা গ্রামের বাজারগুলো থেকে গরু কিনে ফেলেছেন, যার কারণে এখানে আজকে এবার গরু নিয়ে ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। তো এই ছিল আসলে এখানকার আমার কাছে পশুরহাটের সর্বশেষ সংবাদ। আমরা এখন দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুলনার পশুরহাটের সংবাদ জানানোর জন্য তরিকুলের কাছে। তরিকুল। ধন্যবাদ মুন্না। এই মুহূর্তে খুলনার যে জোড়াগেট কোরবানির পশুর হাট, এক কথায় বলা চলে যে এখানে জমজমাট অবস্থা বিরাজ করছে। আমি আগেও বলেছি যে এই হাটটি খুলনার মহানগরীর সবচেয়ে বড় হাট এবং এই হাটে প্রচুর লোকের সমাগম হয় কোরবানির পশু ক্রয়ের জন্য। তো আমরা সকাল থেকে যে দৃশ্য দেখেছি, কোরবানির পশু কিনতে শেষ মুহূর্তের যে ভিড়,
এই ভিড় কিন্তু এখনো পর্যন্ত আরো বাড়ছে আর কি। অর্থাৎ সকালে যে ভিড় ছিল তার থেকে বেশি লোকের সমাগম, ক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং গরু কিন্তু ক্রয় করে, কোরবানির অন্যান্য পশু ক্রয় করে মানুষ নিয়ে যাচ্ছে, এবং সেই তার পাশাপাশি কিন্তু আরো অনেক পশু এখানে আসছে ভিতরে, হাটে কিন্তু ঢুকছে নতুন নতুন গরু। তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানকার সুশৃঙ্খল পরিবেশে এই বেচা কেনাটা হচ্ছে, এবং ক্রেতারা তারা কিন্তু এই মুহূর্তে সন্তুষ্টি প্রকাশ করছেন গরুর হাটে এসে। কারণ একটাই, যে গতকাল কুরবানির গরুর যে দাম ছিল সে দামটা কিন্তু এখন নিচের দিকে নামতে শুরু করেছে। অর্থাৎ 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে গরু গতকালের থেকে এখন কম বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা যদিও খুশি হচ্ছেন, কিন্তু বিক্রেতারা কিন্তু তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। অর্থাৎ দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা প্রান্তিক চাষিরা যারা গরু লালন পালন করে তারা খুলনাতে নিয়ে এসছেন লাভের আশায়, সেই কাঙ্ক্ষিত লাভটা তারা পাচ্ছেন না বলে তারা তাদের বক্তব্যে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত লক্ষণীয় সেটি হচ্ছে যে দেশীয় গরুর প্রাধান্য ছিল এই হাটে। এই হাটে দেশীয় গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং দেশীয় প্রজাতির গরু মানুষ কিনছে। তো এই ছিল আমার কাছে খুলনার কুরবানির পশুরহাট থেকে গরু সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে রুদ্র। দর্শক, রাত পেরুলে ঈদ, আর এই মুহূর্তে বাজারে প্রচুর পরিমাণে পশু আছে কোরবানির জন্য। সেসব পশুর দাম কমছে, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেনী থেকে বখতিয়ার মুন্না, এবং খুলনা জোড়াহাট থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। ঈদে ঘরমুখ মানুষের খবর। পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে ট্রেন ও লঞ্চে ঘরমুখ মানুষের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে সড়কপথে যানজট ও লম্বা ছুটিতে আগেই চলে যাওয়ায় যাত্রীদের ভিড় কম। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা আনন্দিত। ঘরে ফেরার আকুতির কাছে ম্লান হয়ে গেছে জীবনের ঝুঁকি। তাই তো এই দৃশ্য। রাত পোহালে যেখানে ঈদ, সেসব প্রাণের মানুষের সান্নিধ্যে যাবার জন্য শেষ দিনে বেশ ভিড় লক্ষ্য করা গেছে ট্রেন ও লঞ্চে। শেষ সময়ে যারা ছুটি পেয়েছেন তারাই ছুটছেন প্রিয়জনের কাছে। তাই তো তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। অ্যাকচুয়ালি কষ্ট মনে হয় না, কিন্তু অনেক আনন্দ লাগে। বাড়িতে যাওয়ার পর যখন সবাইকে দেখি তখন মনটা ভরে যায়। যত কষ্ট করে যায় না কেন, বাচ্চা কাচ্চার মুখ দেখলে অনেকটা কষ্ট দূর হয়ে যায়। ঈদ করতে যাবো দেশের বাড়িতে, ভালোই লাগতেছে। তারপরে যদি কষ্ট করে ট্রেনে উঠতে পারি তারপর ভালো লাগবে, কষ্টটা কষ্ট মনে হবে না। চট্টগ্রাম যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি ঈদ তো সবাইকে নিয়েই করতে মজা। এদিকে বিকেলের কমলাপুর রেল স্টেশনে এসে কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী। অনিচ্ছাগত দুই একটি ট্রেন আমি আগে উল্লেখ করেছি, কিছু শিডিউল বিঘ্ন করেছে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেন সময় মতো ছেড়ে চলে গেছে। কোনো বিঘ্ন ঘটুক, শিডিউল বিঘ্ন ঘটুক, এটা আমাদের কোনো কামনা নয়। রেল ও নদীপথের তুলনায় সড়ক পথে যাত্রীদের ভিড় ছিল কম। লম্বা ছুটি পাওয়ায় আগেই ঢাকা ছেড়েছেন অনেকে। কর্তৃপক্ষ বলছেন মহাসড়কে যানজটের কারণে যাত্রী উপস্থিতি কম। প্রাইভেট জব তো, ছুটি হয় না অফিস, সেই জন্য আজকে যাচ্ছি। আপন মানুষদের সাথে ঈদ করবো এই আশায় এত কষ্ট করতেছি। যাত্রীর চাপ খুবই কম, আর কম হওয়ার কারণ হচ্ছে ছুটিটা লম্বা পাইছে তো, যার কারণে মানুষ ধীরে সুস্থে আস্তে আস্তে গেছে। ঘরমুখ মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী প্রসূন আশিস, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মিজানুর রহমান খবির, এবং গাবতলী বাস টার্মিনালে আছেন শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, ফাহমিদা, বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নেমেছে। আমি বিকেলে জানিয়েছিলাম যে অসংখ্য মানুষ এখনো এই শেষ বিকেলে বাড়ির উদ্দেশ্যে, নিজ বাড়িতে গিয়ে ঈদ করবেন এই উদ্দেশ্যে কিন্তু তারা বিমানবন্দর রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন, এবং একটির পর একটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ট্রেনে উঠছেন। ফাহমিদা, আমি জানিয়ে রাখতে চাই যে ঈদকে সামনে রেখে যে পরিমাণ যাত্রীচাপ থাকে এই মুহূর্তে ঠিক সে পরিমাণ যাত্রীচাপ নাই। তবে বিকেলে যেটি জানিয়েছিলাম তার চেয়ে কিন্তু
এই মুহূর্তে যাত্রী অনেক বেশি বেড়েছে, অর্থাৎ এই শেষ মুহূর্তেও ঈদকে সামনে রেখে পরিবার পরিজনের সাথে ঈদ করবেন এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠবেন। আমরা জানতে পেরেছি যে তিতাস এক্সপ্রেস আসবে কিছুক্ষণের মধ্যে, যেটি আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেটির জন্যই দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে একটি ট্রেন আসলে গত কয়েকদিনে যেটা দেখেছি যে হুমড়ি খেয়ে পড়ে, প্রচুর পরিমাণ যাত্রী ছাদে ওঠে এবং প্রচুর একটি চাপের সৃষ্টি হয়, ভিড় সৃষ্টি হয়, সেটি হয়তো নেই, কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু এখনো শেষ মুহূর্তে এখানে অপেক্ষা করছেন। আমি জানিয়ে রাখতে চাই যে এখন যে ট্রেনটি আসবে সেটি তিতাস 6টা 13-তে আসার কথা, যেটি আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এর পরপরই 6টা 27 মিনিটের সময় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার জন্য ব্রহ্মপুত্র এক্সপ্রেস আসবে। এর পরপরই 11 সিন্দুর গোধূলি নামে এক্সপ্রেসটি আসবে, যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদেরকে রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে আজ 34টি ট্রেন চলার কথা। এ পর্যন্ত প্রত্যেকটি ট্রেনেই সময় মতো ঢাকা ছেড়ে গেছে এবং সর্বশেষ আজ 12টা 27 মিনিটে যে ট্রেনটি যাবে সেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে এবং এরপরে আর কোনো ট্রেন নেই। আর রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে আগামীকাল ঈদের দিনে কোনো ট্রেন চলবে না। তো আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি, সবশেষ কথা হচ্ছে যে হাজার হাজার মানুষ শেষ মুহূর্তে তারা ঈদ উদযাপনের জন্য বাড়িতে যাচ্ছেন, নিজ গ্রামে যাচ্ছেন, পরিবার পরিজনের সাথে তারা ঈদ উদযাপন করবেন বলে। এই ছিল মূলত রেল স্টেশনে বা বিমানবন্দর রেল স্টেশনের সর্বশেষ তথ্য। রেলের মাধ্যমে যেমন, ট্রেনের মাধ্যমে যেমন অসংখ্য মানুষ শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছে এবং এই একইভাবে লঞ্চ যোগে কিন্তু দেশের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য স্থানে যাচ্ছে, বিশেষ করে চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন এলাকা। তবে দক্ষিণাঞ্চলের যাত্রী অর্থাৎ যাদেরকে আমরা বরিশাল, তারপরে পিরোজপুর, হুলারহাট, ভোলা, এই ধরনের দূরবর্তী যাত্রী যারা আছেন মূলত তাদের যাত্রা নিয়ে কিন্তু এখনই লঞ্চগুলো চলবে সন্ধ্যার পরে। বিকেলের দিকে আমরা আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে যাত্রী সংখ্যা বেশ কম, তবে এই সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক যাত্রী ভিড় বেড়েছে তাদের। এই যাত্রীরা এখন এই লঞ্চে করে তাদের গন্তব্যে যাবেন আর লঞ্চগুলো নির্ধারিত সময়ই ছেড়ে যাচ্ছে। ঈদের সময় মূলত অন্যান্য বছরে আমরা দেখেছি যে সময় কোনো নির্ধারণ করা থাকে না, সেই অনির্ধারিত সময় সেগুলো ছাড়ে, অর্থাৎ লঞ্চগুলো পূর্ণ হয়ে গেলে, যাত্রী পূর্ণ হয়ে গেলে ছাড়ে। আজ একটি ভিন্ন চিত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যাত্রী সংখ্যা যেহেতু কম সে কারণে যে নির্দিষ্ট টাইম দেয়া থাকে বা বিভিন্ন সময়ে তাদের যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে সেই সময় মূলত লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য এই ঘাটে প্রস্তুত রয়েছে। আপনারা রোজার ঈদে যে দৃশ্যগুলো দেখেছিলেন যে প্রচন্ড ভিড় বা পল্টনের সংখ্যা কম, সেই তুলনায় কিন্তু পল্টন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘাট সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। নৌকা দিয়ে যাত্রী ওঠার যে প্রবণতা ছিল সেটি নেই বললেই চলে, যেহেতু এমনি যাত্রী কম। মালিকদের সঙ্গে একটু আগে কথা হয়েছে, তারা বলছিলেন, আমরা যাত্রীদেরকেও দেখেছি, যাত্রীরা আমাদের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। একটু দু একজন যাত্রীর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তো ভাই, আপনারা যাবেন কোথায়? এখন কয়টার দিকে লঞ্চটা ছাড়বে? আসলে কয়টার দিকে ছাড়বে সেটা তো আমরা কনফার্ম করতে পারতেছি না, তো যতটুকু জানি যে 7টার নাগাদ ছাড়বে। তা আমরা যাবো বরিশাল আর কি, বরিশালে যাবো, বাপমার সাথে ঈদ করব সবাই একত্রে, এই আর কি। সবাই একত্রে ঈদ করার জন্য এই যে আনন্দ যাত্রা নিয়ে লঞ্চে করে যাচ্ছেন দেশের বিভিন্ন গন্তব্যে। একজন যাত্রীর কাছ থেকে আমরা এমনটাই শুনছিলাম। আমরা আরো খবর শুনবো, অর্থাৎ বাস যাত্রী যারা রয়েছেন তাদের খবর আমরা শুনবো। চলে যেতে চাই রাজধানীর আরেকটি বাস টার্মিনাল গাবতলীতে, অপেক্ষা করছেন শাতিলা শারমিন। গাবতলী বাস স্ট্যান্ডের কথা যদি বলতে হয় কবির, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে শেষ মুহূর্তে মানুষ বাড়িতে ফিরছেন, এখানে অবস্থা কিন্তু অনেকটা ওরকমই। কারণ এখন বেজে গেছে প্রায় 5:45। এই 5:45টার সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নারীর টানে যে বাড়ি ফেরার যে আমাদের যে চিরায়ত রীতি, যা আসলে রাজধানীবাসী ফিরেন তার গ্রামের কাছে, নিজের পরিচিত মুখের কাছে, সেটি কিন্তু এখনো চলছে এবং এই চলাটা কিন্তু এই বাড়ি ফেরার যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু অব্যাহত থাকবে অনেকটা মধ্যরাত পর্যন্ত। কারণ আমরা বাসের কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে প্রতি বছরই এই সময়ে আসলে যারা শেষ মুহূর্তে বাড়ি ফিরেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। আর শেষ সময়ের এই বাস টার্মিনালের অবস্থা যদি বলি, সড়কের অবস্থা যদি বলি, তাহলে এটাই বলতে হবে যে গাবতলী ঢোকার মুখ থেকে আসলে একদম গরুর হাট পর্যন্ত একটি বড়
যে গাড়ির চাপ রয়েছে সেই চাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুপুরের দিকে চাপটি একটু বেশি থাকলে এখন একটু কমে এসেছে। যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন সেই বাসগুলো আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রী নিয়ে তারপরে আসলে বাস ছাড়তে হচ্ছে। আরেকটা বিষয় যে যেমনটি আগের ঘন্টায় জানিয়েছিলাম যে মানুষ আসলে বাসে, ছাদে, ট্রাকে করে যেভাবে পারছেন সেভাবেই আসলে বাসায় ফিরছেন। শেষ মুহূর্তের এই বাস টার্মিনালের কেনাকাটা যেটা ফুটপাত থেকে মানুষ করে থাকেন, ফল, বিভিন্ন জিনিসপত্র তার আসলে পরিবার পরিজনের জন্য, সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আর বাবা মা ভাই বোনের সাথে ঈদ করার জন্য আসলে পরিবারের সব ধরনের মানুষ যেমন রয়েছেন, সব বয়সী মানুষ যেমন বাড়ি ফিরছেন, এখন কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী থেকে যারা আসলে কাজ করে কর্মব্যস্ত যে মানুষ, শেষ মুহূর্তে জীবিকার দায়িত্ব শেষ করে যারা ফিরছেন তারাই কিন্তু মূলত ফিরছেন, এবং এই সংখ্যাটা পুরুষদের সংখ্যায় বেশি এবং তরুণদের সংখ্যায় বেশি দেখতে পাচ্ছি। এই ছিল অবস্থা। মানুষের যে বাড়ি ফেরার যে হচ্ছে ভোগান্তি এবং আনন্দ, সবকিছু মিলিয়েই আসলে এখানকার অবস্থা বরাবরের মতো একই রকম আমি দেখতে পেয়েছি। ফাহমিদা। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে শাতিলা শারমিন, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মিজানুর রহমান কবির এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে প্রসূন আশিস আমাদেরকে জানাচ্ছিলেন ঈদের আগে একদম শেষ সময়ে যারা ঢাকা ছাড়ছেন তাদের খবরাখবর। শেষ সময়ে ঘরমুখ মানুষের ভিড়ে মুখর কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুট। তবে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী লাখো মানুষের ঢল নামে। স্পিডবোট, লঞ্চ ও ফেরিগুলোতেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে বাসের ছাদে চড়ে রওনা হন গন্তব্যে। কাওড়াকান্দি ফেরিঘাট কর্তৃপক্ষ জানায় যাত্রী পারাপারে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট চালু রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলা সময় আরো থাকছে। ট্যানারে স্থানান্তর নিয়ে টানাপোড়েন আর কারসাজিতে এবার চামড়া পাচার হওয়ার আশঙ্কা। সীমান্ত এলাকা সহ নজরদারিতে থাকবে দেশীয় ফরিয়ারাও। পবিত্র হজ পালনে মুজদালিফায় রাত্রি যাপন শেষে জামারাতে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছেন মুসল্লিরা। পরে পশু কোরবানি ও কাবা শরীফ তাওয়াফ করেন তারা। হজের সবশেষ খবর জানাচ্ছেন সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। এই মুহূর্তে আমি অবস্থান করছি পবিত্র হেরেম শরীফের সামনে। এখানে আজকে আমরা মুজদালিফা থেকে রাত্রি যাপন শেষে খুব ভোরেই ফজরের পরপরই রওনা হয়েছি জমারাতে পাথর নিক্ষেপের জন্য। তো জমারাতে আমরা খুব ভোরে এসে উপস্থিত হয়েছি এবং জমারাতে শয়তানকে লক্ষ্য করে আমরা কঙ্কর নিক্ষেপ শেষে আমরা ওখানেই কোরবানি শেষ করে আমরা মাথা মুন্ডন করছি এবং মাথা মুন্ডন শেষে আমরা এখন চলে এসেছি মক্কা হেরেম শরীফে। এখানে আজকে আমরা তাওয়াফ ইফাদা আদায় করবো এবং তাওয়াফ ইফাদা শেষে আমরা সাই করার পর আজকে যে 10ই জিলহজের যে কর্মসূচি আছে হজের, সেই কর্মসূচি সম্পন্ন করব। এবং হজের আরো 2 দিন বাকি আছে। এই 2 দিন শুধুমাত্র মিনাতে অবস্থান করে এই শয়তানকে মারার জন্য যে কঙ্কর সংগ্রহ করা হয়েছিল মুজদালিফা প্রান্ত থেকে, সেই কঙ্কর নিক্ষেপ এবং এই 2 দিন আগামী 2 দিন কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে মূলত এবারে হজের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, অন্যান্য বছর হাজিদের সংখ্যা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, তবে এই বছর সৌদি সরকার প্রত্যেকটা মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই বছর তাদের কতজন মুসল্লি এবারে হজে অংশগ্রহণ করেছেন। তাদের সংখ্যাটা ছিল এরকম যে 18,62,909 জন মুসল্লি এবছর এই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের অভ্যন্তর থেকে মূলত হজে অংশগ্রহণ নিয়েছেন। তাদের মধ্যে 13,25,372 জন পুরো বিশ্ব থেকে, বাংলাদেশ সহ পুরো বিশ্ব থেকে এসেছেন। এবং এই সৌদি আরব অভ্যন্তরীণ যে হাজি ছিলেন তাদের সংখ্যা হলো 5,37,537 জন। প্রবাসী বাংলাদেশি যারা এই দেশে আছেন এবং যারা এই বছর এই দেশে হজে এসেছেন, তারা আজকে যেহেতু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের দিন, তো ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। মক্কা মনোয়ারার প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া সহ দেশের সব ঈদগাহ মাঠ। আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদগাহ ছাড়াও মসজিদগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বন্দরনগরী চট্টগ্রামে এবার ৩৫০-রও বেশি স্থানে ঈদের জামায়াতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় হবে ১৬২ জামায়াত। প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে। প্রত্যেকে যাতে ভালো পরিবেশে নামাজ আদায় করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা নিশ্চিত যে নিরাপত্তা সেটাও নিশ্চিত করা হচ্ছে। সিলেটে ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত নগরীর শাহী ঈদগাহ ময়দান। সকাল ৮টায় ঈদের প্রধান জামায়াত হবে এই ঈদগাহে। জামায়াতে লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছে ঈদগাহ কর্তৃপক্ষ। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে শাহ মাখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া খারাপ থাকলে হযরত শাহ মাখদুম দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামায়াত। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবক তৎপরতায় ঈদের জামায়াতের জন্য প্রস্তুত ফেনীর মিজান ময়দান। পৌরসভার আয়োজনে এখানে হবে জেলার সবচেয়ে বড় জামায়াত। বরিশালে ঈদের প্রধান জামায়াত হবে নগরীর হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ইতিমধ্যে ময়দানের আনুষঙ্গিক সব কাজ শেষ করেছে সিটি কর্পোরেশন। বড় ঈদগাহ যেগুলি, এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সুইপিং টিম থাকবে এন্ট্রি পয়েন্টগুলোতে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে আমাদের সাদা পোশাকে এবং পোশাকে লোকজন থাকবে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠেও শেষ হয়েছে ঈদ জামায়াতের প্রস্তুতি। ঈদুল ফিতরের দিন সন্ত্রাসী হামলার কারণে এবার ঈদের জামায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া খুলনা ও রংপুর সহ সারা দেশে ঈদের জামায়াতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। ঢাকার ট্যানারি মালিকদের দর কারসাজির কারণে দেশের চামড়ার শিল্পে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ টাকা দর নির্ধারণ করে দিয়েছে তারা। এত অল্প দামে ভালো মানের চামড়া কেনা সম্ভব নয় বলে দাবি করেছেন চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। প্রতি বছর বৃহত্তর চট্টগ্রাম থেকে সংগ্রহ হয় ৪ লাখ পিসের বেশি চামড়া। এই অবস্থায় চামড়া প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই কোরবানির আগে পশুর চামড়া নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের কারসাজি, চলে সিন্ডিকেট ব্যবসায়ীদের তৎপরতা। এবার অস্থিরতা বেশি আকারে দেখা দিতে পারে। ঈদের আগে প্রতি বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে অন্তত ৫০ টাকা দরে। সেখানে কোরবানির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪০ টাকা। অথচ গত বছর দর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ৪০ টাকা পরে যদি চামড়া হয় তাহলে আমরা ২৫ টাকার উপরে কিনতে পারবো না। ২৫ টাকা কিনলে চট্টগ্রামের চামড়া ২২ থেকে ২৪ ফুটের উপর হয় না। ২৪ ফুটে ৬০০ টাকা, ছোট চামড়াগুলো ৪০০ থেকে ২০০ টাকা। এই চামড়াগুলো সব মানুষের বিক্রি করবে না। ট্যানারি মালিক আমাদের এখনো পর্যন্ত চট্টগ্রামের অনেক ব্যবসায়ীর টাকা ওনারা রেখে দিছে এবং জাতীয় সম্পদটাকে নষ্ট করার জন্য ওনারা একটা কারসাজি করছে। মৌসুমী চামড়া ব্যবসায়ী এবং মধ্যস্বত্ব ভোগীদের দাপটের মুখে ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামে চামড়া সংগ্রহ করা সম্ভব নয় বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা। মুখে ট্যানারি চালু ছিল আগে, মদিনা ট্যানারি এবং লিভ লেদার ৭০% মাল ওরা নগদে করে নিয়ে যেত। এখন তো ঢাকা ট্যানারির তো খারা দিবে, কারোর সাথে কেউ জড়িত নাই। কোন সময় আসবে তাও কোনো নির্ধারণ নেই। বিষয়তে ২২ ফুট চামড়া করে তারা আড়িয়ে করে। তাহলে চামড়াগুলা লবণ আছে প্রতি বর্গ ফুটে ১০ টাকা করে খরচ। এইভাবে এগুলা ৫০০ টাকা ৭০০ টাকা বিক্রি করতে পারবো। এদিকে সীমান্ত পথে পাচার রোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নিরাপত্তামূলক ব্যবস্থা। সুনির্দিষ্ট ফোর্স ছাড়াও আমাদের আরো ৫৬টি টহল মোতায়েন থাকবে শহরে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অস্থায়ী চেকপোস্ট এবং স্থায়ী চেকপোস্ট থাকবে। কোনোভাবেই যাতে চামড়া সীমান্তমুখী না হয় সেটি আমরা নিশ্চিত করব। গত বছর বৃহত্তর চট্টগ্রাম থেকে সংগৃহীত হয়েছিল প্রায় ৪,৮০,০০০ পিস চামড়া। এবার ৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত হয়েছেন অন্তত ৪০ জন। এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত ট্যাম্পাকো কারখানায় নিহত শ্রমিকদের স্বজনরা। আজ ভবনের ভেতর থেকে আরো ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। উদ্ধার অভিযানের ৩য় দিনে অংশ নিয়েছে সেনাবাহিনীর একটি দল। এদিকে এই ঘটনায় কারখানার মালিক মোহাম্মদ মকবুল হোসেন লিচু মিয়া সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের।
কারখানায় কাজ শেষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগে বাড়ি ফেরার কথা ছিল এই মানুষগুলোর, কিন্তু এখনকার চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। অগ্নিবিধ্বস্ত টাম্পাকো ফয়েল কারখানার সামনে পরিবারের প্রিয় সদস্যকে খুঁজে ফিরছেন স্বজনরা। জীবিত না হোক, অন্তত স্বজনের লাশটি নিয়ে ঘরে ফিরতে চান তারা। বাতাসে লাশের গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। তবে কারখানা থেকে যেসব লাশই পাওয়া যাচ্ছে তা পুড়ে যাওয়া কয়লা ছাড়ার কিছু নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়া হবে আফটার 3 মান্থস। তো 3 মাস আমাদের পক্ষে অপেক্ষা করা কিভাবে সম্ভব, শুধুমাত্র এতটুকু জানার জন্য যে আমার ভাই ওখানে আছে কিনা। লাশটা যদি আমি একটা ব্যবস্থা হতো, আমি লাশটা নিয়ে বাড়িতে বুঝ দিতে পারতাম তার ছেলে মেয়েদেরকে যে এইটা তোমার বাবার লাশ। আমার চাচা বোন একটা আছে, সে বলতেছে যে আমি প্রতিদিন বাবার সাথে ঘুমাই, কিন্তু তাকে এখনো তাকে পাওয়া যায়নি। এদিকে ঘোষিত ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে যেমনি অনিশ্চয়তা, তেমনি পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবার। একটা পরিবারকে এখান থেকে কয় টাকায় দিবে, এইটাকে কেমন করে তার চলার সম্ভাবনা? 4টে মেয়ে যারা এখন দিচ্ছে তাও পাবো কি না পাবো না, এটা তো নিশ্চয়তা নাই। শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগলেও সোমবারেও থেমে থেমে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চলছে উদ্ধার অভিযান। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও অভিযানে অংশ নেয়। কারখানাটিতে কেমিক্যাল থাকায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এখানে আনুমানিক 25 টন রাসায়নিক দ্রব্যাদি, বিশেষ করে ইথাইল অ্যাসিটেট, যা যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটাতে পারে। এরূপ ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে। যথাসাধ্য চেষ্টা করা হবে এই উদ্ধার কাজ যাতে দ্রুত সম্পাদন করা যায়। এর আগে 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 112 জনের প্রাণহানি ঘটে। ইমার আমিন, সময় সংবাদ, গাজীপুর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনের জন্য ভোর থেকেই চাঁদপুরের ফরিদগঞ্জ বহরপুর ঈদগাহ মাঠে হাজির হন মুসল্লিরা। সকাল 9:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ফরিদগঞ্জ সহ জেলার হাজীগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তির 40টি গ্রামে এলাকায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শরীয়তপুরের 20টি গ্রামে ঈদুল আজহা পালন করছেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা। সকাল 8:15টায় নড়িয়া উপজেলার জান শরীফ রহমতুল্লাহের মাজার চত্বরে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে মাদারীপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটার হোটেল মোটেল। অধিকাংশ হোটেল মোটেল আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে মালিক সমিতি। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে নতুন সাজে সাজানো হয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার হোটেল মোটেলগুলো। আঙিনার সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও। পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন পণ্যের পোস্টার সাজিয়েছেন তারা। বার্মিজ চাচার এবং বার্মিজ কিছু খেলনা আছে, চায়না খেলনা টেলনা আছে, স্লিপার আছে। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লোকজন আসবে। পর্যটকদের কিনে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে, জন্য অনেক নতুন ধরনের কালেকশন নিয়ে আসছি। ইনকাম করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজগুলো আমরা সমাপ্ত করছি। পর্যটকদের সেবা দান করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে এবং পর্যটকদের বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছে মালিক সমিতি। আমাদের এই 12 তারিখ থেকে আপ টু 20 তারিখ পর্যন্ত আমাদের বুকিং এর ম্যাক্সিমাম হয়ে গেছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের কুয়াকাটার সব হোটেলগুলি পর্যটন সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। টুরিস্টদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ রকম আমরা প্রোটেকশনের ব্যবস্থা করছি। প্রত্যেকের জন্য আমরা আমাদের যে টিম সবসময় কাজ করবে। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে শতাধিক হোটেল মোটেল রয়েছে, আর বার্মিজ পণ্যের মার্কেট আছে 3টি।
সময় সংবাদ, পটুয়াখালী। বর্তমান সরকার গণতন্ত্র মুছে ফেলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। আজকে আওয়ামী লীগ যে পথে চলেছে, তারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিচয় করে দিতে চায়। তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে মুছে ফেলেছে, এখন শুধুমাত্র একটা মোড়ক পড়ে আছে, কিন্তু গণতন্ত্র কোথাও নেই। এই অবস্থার পরিবর্তন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে সমস্ত দেশপ্রেমিক শক্তিকে, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে। রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে বিএনপিতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তাদের দলের মধ্যে সাংগঠনিক অবস্থা আজকে ভঙ্গুর অবস্থা। বিএনপির নতুন কমিটি গঠন করলো, সেই কমিটি থেকে অনেক নেতাই পদত্যাগ করছেন, ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বিএনপির মধ্যে একটা চরম একটা সাংগঠনিক সংকটের মধ্যে আছে। এটা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আছে বলে আমাদের জানা নেই। চাঁদপুরে প্রতিবন্ধী 3 ভাই বোনকে সোলার চালিত হুইল চেয়ার সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। বিকেলে জেলা প্রশাসকের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। গত 17 ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে একই পরিবারের প্রতিবন্ধী 3 ভাই বোনের মানবেতর জীবনচিত্র তুলে ধরে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাদেরকে এই সহায়তা দেন জেলা প্রশাসক। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। হুইলচেয়ার পাইছি, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। হুইলচেয়ারের দোয়া, রাস্তা এবং হুইলচেয়ার আমরা পাইছি, অত্যন্ত আনন্দিত। এ ধরনের একটি উদ্যোগ সরকারের এবং সকলেরই একটি প্রশাসনের একটা ভালো দিক এটা, এবং এটা যদি সকলেই বিত্তবান এগিয়ে আসে, দুস্থ প্রতিবন্ধীরা অনেকটাই তারা সহজ জীবনযাপন করতে পারবে। রংপুর ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 40 জন। পুলিশ জানায় সকালে ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া সদর উপজেলার পাগলাপীর এলাকায় ট্রাক চাপায় 1 জন নিহত হন। সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন, আহত হন 20 জন। আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাতিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন ট্রাকের চালক ও হেলপার। এছাড়া ময়মনসিংহ ও মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ দিনে জমে উঠেছে কোরবানির পশুর হাট, এসেছে ভারতীয় গরু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দাম। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সবার চোখে মুখে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ করছেন হাজিরা। মিনায় ফিরে আসার মধ্য দিয়ে আজ শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবং এখনো পরিবারের সদস্যকে খুঁজে ফিরছেন অগ্নিবিধ্বস্ত টেম্পাকো কারখানায় নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। আজ আরও 4 জনের লাশ উদ্ধার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।